ইআরও এইআরওদের বিরুদ্ধে এফআইআরে সংঘাত পর্বে জবনিকা পতন হলো বলে যখন মনে হচ্ছে, তখন সংঘাতের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল 7 জন এইআরওর সাসপেনশন নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রী বললেন যে কারুর চাকরি যাবে না। এদিকে মার্চে বিজেপি রথযাত্রা কর্মসূচি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। আমি এই নিয়ে স্টুডিওয় আবার অতিথিদের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু যে বড় খবর শুরুতেই আপনাদের জানাবো যে ইআরও এবং এইআরও সহ মোট 5 জনের বিরুদ্ধে অবশেষে রাজ্য এফআইআর করলো। নবান্ন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে 2 জন ইআরও এবং 2 জন এইআরও ছাড়াও একজন ডেটা এন্ট্রি অপারেটর, যিনি ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কমিশনের তরফে ডেডলাইন ছিল আজ বিকেল 5টা, কিন্তু সেই সময়সীমা শেষের আগেই এফআইআর করলো রাজ্য সরকার। অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ভোটার লিস্টে গাফিলতি করার, শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে নাম ঢোকানোর পর্যন্ত অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অগাস্টেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। সেই নির্দেশ কার্যকর না হওয়ায় মুখ্য সচিবকে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল মনোজ পন্থকে, তিনি তৎকালীন মুখ্য সচিব, এবং তারপর নন্দিনী চক্রবর্তী বর্তমান মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়। তারপরে একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয় আজ বিকেল 5টা, কিন্তু সেই সময় শেষের আগেই এই 5 জনের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি এই মুহূর্তে আর একটা বড় খবর পাওয়া যাচ্ছে, এবার 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। 3 জন মাইক্রো অবজারভার, তাদের সাসপেন্ড করা হয়েছে, চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের। উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে চাকরি থেকে। এদের মধ্যে 2 জন ব্যাংকের ম্যানেজার এবং আরেকজন আয়কর দপ্তরের আধিকারিক বলে জানা যাচ্ছে। কিন্তু কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, কেনই বা তাদের সাসপেন্ড করলো কমিশন, আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে। তার মানে একদিকে যখন রুমা এই 5 জনের বিরুদ্ধে ডেডলাইন শেষের আগে রাজ্য এফআইআর করছে, অন্যদিকে 3 জন এমও মাইক্রো অবজারভার তাদের চাকরি থেকে সাসপেন্ড করছে জাতীয় নির্বাচন কমিশন। দেখো, অন্যদিকে জানিয়ে রাখি, এই মাইক্রো অবজারভারদের নিয়েও কিন্তু এর আগে নির্দেশিকা ছিল যে বেশ কিছু মাইক্রো অবজারভার কিন্তু তাদের কাজ ঠিকমতো করছেন না। সেক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু নির্দেশিকা ছিল যদি তারা ঠিকমতো না করেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে। সেই সুবাদে এখন দেখা যাচ্ছে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তার সঙ্গে জানিয়ে রাখি উত্তর 24 পরগনার এই 3 জন মাইক্রো অবজারভার জানা যাচ্ছে 2 জন হচ্ছেন ব্যাংকের ম্যানেজার এবং একজন হচ্ছেন ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর। অন্যদিকে জানা যাচ্ছে কর্তব্যে গাফিলতি যেমন ছিলেন সেরকমই কিন্তু তারা না বলে কিন্তু চলে গিয়েছিলেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, কর্তব্যে গাফিলতি রয়েছে, এবং তার সঙ্গে সঠিকভাবে তারা যে এসআইআর প্রক্রিয়ায় কিন্তু তারা করেননি এবং তারা সেখান থেকে চলে গিয়েছিলেন, এরকমটাও কিন্তু অভিযোগ আসছে। এবং এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর আগে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এবার দেখা যাচ্ছে যে এই মাইক্রো অবজারভাররা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কিছুদিন আগেও কিন্তু মাইক্রো অবজারভারদের নেওয়া হয়েছিল যে একদম কমিশনের তরফ থেকে 2 ধাপে তাদের ট্রেনিং করা হয়েছিল এবং প্রত্যেক জায়গায় প্রথমে তারা শুনানির সময় উপস্থিত ছিলেন, এবার কিন্তু রোল অবজারভারদের তারা সাহায্য করছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি এই মাইক্রো অবজারভাররা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, 2 জন হচ্ছে ব্যাংকের ম্যানেজার এবং একজন হচ্ছেন একদম ইনকাম ট্যাক্স ইন্সট্রাক্টর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি 3 জনকেই কিন্তু সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং এটাও ঠিক যে মাইক্রো অবজারভারদের কাজও কিন্তু একদম স্ক্যানারে ছিল, দেখা যাচ্ছিল যে এরাও কিন্তু সঠিকভাবে কাজ করছে না, কিছু ক্ষেত্রে সেটা কিন্তু বারবার অভিযোগ আসছিল। এবার সেই নির্দেশিকা অবলম্বন করেই কিন্তু 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রুমা, তোমাকে ধন্যবাদ। 3 জন মাইক্রো অবজারভার, এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের একেবারে চাকরি থেকে সাসপেন্ড করেছেন সিইও দপ্তর। আমি এইখানে শুরুতেই আসতে চাইবো তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কাছে, তার কারণ 6 মাস সময় লাগলো। 6 মাস পর অবশেষে তার মানে রাজ্য কার্যত বাধ্য হলো তন্ময়দা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করতে, এবং যে কারণে এই যে 4 জন ইআরও এইআরও একদিকে ময়না এবং বারুইপুর পূর্বের এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে শেষমেশ তো ব্যবস্থা নিতে হলো রাজ্যকে, এফআইআর করতে হলো রাজ্যকে। প্রথমেই যে কথা বলে রাখি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এদের পাশে থাকা হবে, প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থাকা হবে। নির্বাচন কমিশন তুগলকি কায়দায় যা যা করছেন এখন তাদের ক্ষমতা বল দেখাচ্ছেন, সেই ক্ষমতা বলে করতে হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে এই এফআইআর তো জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে, মুখ্য নির্বাচনী আধিকারিক সহ তাদের বিরুদ্ধেও হওয়া উচিত।
তারা প্রথম থেকে নিয়মের তোয়াক্কা না করে, সংবিধানের তোয়াক্কা না করে যা ঘটিয়েছেন, প্রথম দিন প্রেস কনফারেন্সে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে টেনে এনেছেন, যেটা তাদের অধিকারের আওতার মধ্যে পড়ে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নিয়ে গেছেন, কারণ তারা ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছিলেন কার নামটা থাকবে কার নামটা থাকবে না, সেটাও আইনের বিরুদ্ধে। থার্ড হচ্ছে এতগুলো মানুষ যেভাবে মারা গেল তার দায়, সব মিলিয়ে এই এফআইআর তো তাদের বিরুদ্ধেই হওয়া উচিত। তাদের নৈতিক অধিকার নেই এই বিষয়ে কথা বলার, আজকে তাদের ক্ষমতা বলে তারা করেছেন, কিন্তু এই গণতন্ত্রে এটা মাথায় রাখা উচিত যে ক্ষমতা। আমি বলছি এইবার তো এই প্রশ্নটা উঠবে যে একেবারে রাজ্যকে টার্গেট করা হচ্ছে, এই যুক্তিটা কি আদৌ খাটে? তার কারণ 7 জন যারা রাজ্যের আধিকারিক তাদেরকে যেমন চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, এই 3 জন মাইক্রো অবজারভার কেন্দ্রের সরকারি কর্মচারী, তাদেরও তো সাসপেন্ড করা হয়েছে। আমি তার আগে একবার দর্শকদের শুনিয়ে নিই এই মাইক্রো অবজারভারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন, এবং আজকে এই যে এফআইআর, এই এফআইআর নিয়ে যে করা হলো সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন। 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন, এত সিরিয়াসলি? আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম, আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে, আপনারা জানেন সেটা? এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। The chief secretary has also been given the deadline till 5 p.m. by today. But that is for 7 people, na? Yeah. Chief secretary will abide by that. So this is for the another That is one. not the problem. That is for 4 people. That is not the problem at all. I told you categorically, we are with the people, we are with the officials, and we will be with them. There is a law. If anybody violates the law, law will take its own course. এইটা হলো যে এফআইআর এর কথা, 4 জন আধিকারিক, যার মধ্যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে কি বলেছেন। এবার মাইক্রো অবজারভারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তারা এখনো বসে বসে চা খাচ্ছে দেখুন গিয়ে, সেখানেও বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক নাহলে ট্রান্সফার করে দেবে, ওরা দেখে দেখে এলআইসি, রেলওয়ে, পোস্ট অফিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাদের আমি বলবো, শুনুন, গভর্নমেন্ট হয়তো আপনার কাজ চলে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আপনাদের নাম এবং নামের রেকর্ড, কে কোথায় কাজ করেন, এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাও, আমাকে বাদ দিল, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না, এটা হচ্ছে প্রবাদ। আমি জানি না এই বক্তব্যের পেছনে তরুণজ্যোতি তিওয়ারি বিশেষ কোনো বার্তা খুঁজে পাচ্ছে না যে এই মাইক্রো অবজারভারদের কে কোথায় কাজ করে সব কিন্তু রেকর্ডে থাকবে। আসলে দেখো, সূর্য অস্ত যখন যায় ছায়া লম্বা হয় এবং মানুষ তখন নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে। কথা আছে, বি ইউ এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। মুখ্যমন্ত্রী নিজেকে আইনের ঊর্ধ্বে মানতে শুরু করেছিলেন। 13cc অফ দ্য আরপি অ্যাক্ট পরিষ্কার বলছে ইলেকট্রাল রোলে যারা কাজ করে তারা ওই সময় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। সেকশন 32 পরিষ্কার বলছে কাজে গাফিলতি হলে এফআইআর হবে। মুখ্যমন্ত্রী তো আমাদের অনেক কথাই বলেন, একটা পুরনো কথা আছে, যাদের মাথায় দিদির হাট তারাই খাচ্ছে জেলের ভাত। দেখো, মুখ্যমন্ত্রী যার যার পাশে থাকবো বলেছেন তাড়াতাড়ি ডুবেছেন। মুখ্যমন্ত্রী একসময় বললো ডবল ডবল চাকরি হবে, হয়েছে কি? হয়নি। শিল্প হবে, চাকরি হবে বাঙালির, হয়নি। কেন্দ্রীয় হারে ডিএ হবে, হয়নি। মহিলা সুরক্ষা দেব, দিতে পারেননি। না, আমি তোমাকে বলছি মাইক্রো অবজারভারদের যখন তুমি হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে, তোমার মনে হচ্ছে একই কথা তো বিএলওদের ক্ষেত্রেও তোমরা বলেছিলে। আসছি বাবা, আসছি। সিএ করতে দেব না, আটকাতে পেরেছেন কি? এসআইআর হবে না, আটকাতে পেরেছেন। ওয়াকফ অ্যাক্ট লাগু হবে না, আটকাতে পেরেছেন। আমি আবার বলছি, আইন সর্বোচ্চ, আইনের ওপর কেউ না, সে কালীঘাটের টালির চলায় থাকলেও না। আবার বলে দিচ্ছি, দেখো, এই সরকার বাই দ্য পিপল অফ দ্য পিপল বলে না, তৃণমূল সরকারটা বাই দ্য পিপল অফ দ্য পিপল, না বাই দ্য থিপস, ফর দ্য থিপস, অফ দ্য থিপস। চোরেদের সরকার, চোরেদের দ্বারা পরিচালিত একটা সরকার হচ্ছে এটা। আর মুখ্যমন্ত্রী বারবার কথা বলছেন কেন? আমার তো পরিষ্কার হিসাব, কতজন ইলিগাল ভোটার আছে, অনুপ্রবেশকারী আছে। আমার তো মনে হয় এসআর করার দরকারই ছিল না। এখানে তন্ময়দা আছেন, তন্ময়দা তখন তৃণমূলটা করতেন, কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। তন্ময়দা একটা কাজ করুক, জেনারেল সেক্রেটারি দলের, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করুক 2005-06 যে 1.5 কোটি অনুপ্রবেশকারী ইলিগাল ভোটার লিস্ট নিয়ে তিনি যেতেন, সেই লিস্টে দিয়ে দিক না।
তাহলে না, আমি বলছি, অন্য দিক থেকে তো এই লিস্ট কমিশন দিয়ে দিতে পারে যে বিহারে কতগুলো অনুপ্রবেশকারী ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের সরকার মানুষের ভোটে হ্যাঁ, হবে। আমি নিজের ভোটে আমার হবে খুব না। স্পেসিফিক প্রশ্ন কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে। তুমি যদি দেখো কৌস্তব, গত 24 ঘন্টায় কার্যত টি-20 স্টাইলে ব্যাটিং করছে নির্বাচন কমিশন। গতকাল 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো চাকরি থেকে, আজকে 3 জন এমও অর্থাৎ মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হলো। কিন্তু সবটা হচ্ছে এসআইআর এর হিয়ারিং পর্ব মিটে যাওয়ার পরে। কমিশন তার ক্ষমতা বলে যদি এই কাজটা করতে পারে, এতদিন পর্যন্ত কেন করেনি? এই যে 2 জন এইআরওকে সাসপেন্ড, শেষ পর্যন্ত এফআইআর করেছে, 6 মাস তার জন্য কেন টালবাহানা চিঠি চালাচালি চললো? কারণ নির্বাচন কমিশন পেপার টাইগার, কাগুজে বাঘ। আমার বন্ধু তরুণজ্যোতি বলছিল যে বাই দ্য থিপস ফর দ্য থিপস অফ দ্য থিপস। চোরেরা শুধু ধাইকিরিকিরি জেলে যাচ্ছে আর ধাইকিরিকিরি জামিন হয়ে যাচ্ছে, ধাইকিরিকিরি জেলে যাচ্ছে, ধাইকিরিকিরি জামিন হয়ে যাচ্ছে। সারদা থেকে, নারদা থেকে, নারদা তো বলা যাবে না, আবার বিরোধী দল নেতাও তো মাল নিয়েছিল। কি বলবো আর, কোনটা বলবো বলুন? আর যা যা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় করে, যা যা তৃণমূল কংগ্রেস করেছে, আপনি প্রথম কাকে দেখেছিলেন টাকা নিতে টিভি ক্যামেরার সামনে? আপনি দেখেছিলেন টাকা নিতে বঙ্গারু লক্ষণকে টাকা নিতে দেখেছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর এখন তৃণমূলের দেখেছেন আর প্রাক্তন তৃণমূলকে দেখেছেন টাকা নিতে। যা যা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় করেছে সব বিজেপির থেকে ছিটে করেছে। একটা লোকের নাম ওই যে চাণক্য, একটা রাজ্যে 5টা সিট জিতেছে, বাকি ব্রিফকেস নিয়ে গিয়ে দলবদল করে দিয়েছে। ঠিকই মুকুল রায় একই রকম ধাপায় দলবদল চলছে। এখন দেখুন না, তৃণমূল আর বিজেপিকে দেখুন না, সকাল থেকে রাত অবধি তৃণমূল আর বিজেপির মানুষের ইস্যুতে কোনো কথা বলা নেই। কে তৃণমূলে জয়েন করছে, কে বিজেপিতে জয়েন করছে, সকালবেলা তৃণমূল, বিকেলবেলা বিজেপি। পিপলস ইস্যুটা সামনে থেকে সরে যাচ্ছে। কাজ নেই, শিক্ষা নেই, স্কুলগুলোর কি অবস্থা, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকরা আরো পরিযায়ী হয়ে যাচ্ছে। সেইগুলোকে না রেখে এই যে নির্বাচন কমিশন পেপার টাইগার আজকে করছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে না আমি তার পাশে থাকবো। মুখ্যমন্ত্রী বললেন যে আমি এসআইআর হতেই দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে ওয়াকআপ হবে না। সমস্ত মিথ্যে কথা। আরএসএস এর দুর্গা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস এর পারপাস সার্ভ করছে, বিজেপির পারপাস সার্ভ করছে। বিজেপি চায় না তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দিতে। আসলে বিজেপির কাজ, বিজেপির হিন্দুত্ব এজেন্ডা, তৃণমূল কংগ্রেস পারপাস। আমি একটু আইনের পার্টটা আসতে চাইছি, আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলছেন, এই যে আমি আবার বলছি যে 7 জন এইআরওকে পুরো চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন কেউ চাকরিচ্যুত হবে না, কমিশন কাউকে ডিমোশন দিলে আমরা তাকে প্রমোশন দেব। আইনে সেইটা করা যায় কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার, তাদেরকেও কিন্তু একেবারে ক্ষমতা প্রয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মী, তাদেরকে সাসপেন্ড করলো চাকরি থেকে। ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, আইনের ঊর্ধ্বে নাও। এই যেটা করেছেন সেটা হচ্ছে 1993 সালের একটা মামলায় সুপ্রিম কোর্ট 2000 সালে রায় দিয়েছিলেন যে কেন্দ্র এবং সব রাজ্য মিলিত হয়ে এই রায়টা হয়েছিল 13cc জনপ্রতিনিধিত্ব যে আইনটা। সেই জায়গা থেকে ভাবতে হবে যে আমরা কোনো চাকরি যাবে না, ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে সাসপেন্ড করার, কিন্তু যার সাসপেন্ড হলো সেই সাসপেন্ডের ব্যক্তি কিন্তু হাফ মাইনে পেতে পারেন। তদন্ত যতক্ষণ চলবে, ইলেকশন কমিশন না বললে সেই তদন্ত বন্ধ হবে না, সেই তদন্ত তোলা যাবে না। তার কি হবে, তার বাড়িরটা কি হবে? সে চাকরি যাবে না, কিন্তু তার বাড়ি যখন হাফ পেনশন পাবে, হাফ মাইনে পাবে, তখন সে দেখবেন তো। এটা ঠিক নয়। জিনিস হচ্ছে এই যে আমরা এসআইআর হচ্ছিল, এসআইআরটা তো দেশের সুরক্ষার জন্য হচ্ছিল। আজকে যুবসাথীর যে লাইনটা পড়েছিল, এত বড় লাইন, তখন বলেন না কেন 2:37 এই এবিপি দেখিয়েছে ছেলের জন্য বাবা দাঁড়িয়েছে, এই লাইনের কথা বলেন না তো। শুধু মন্দির মসজিদ, আমরা ছোটবেলা থেকে এজেন্ডা দেখতাম যে হসপিটাল হবে, স্কুল হবে, আজকে প্রত্যেকটা লোকের সুবিধা অসুবিধা এগুলোকে দেখতে হবে। তা না, এই পার্টি করে জগন্নাথ মন্দির, ওই পার্টি করে ওই মসজিদ। আজকে হুমায়ুন বলছেন এই মসজিদ হবে, কই বলছেন না তো একটা পার্টি যে একটা হসপিটাল হবে, মানুষের জন্য শিক্ষা হবে, একটা স্কুল হবে। কিসের জন্যে আমরা এই দেখতে বাংলায় জন্মেছি? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই রকম একটা চাপের মাঝে আজকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমও যারা, অর্থাৎ মাইক্রো অবজারভার দ্বারা যারা, তারা কোথায় কাজ করেন সমস্ত রেকর্ড থাকছে। এই হুমকি এবং হুঁশিয়ারির চাপ, পাল্টা চাপ যেটা তৈরি হচ্ছে, তার মাঝে কি কার্যত রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা কাজ করছে নির্বাচনে, তারা কি স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন না? আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মূল বিষয় হচ্ছে এইরকম পরিস্থিতিতে আলটিমেটলি 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে, সেইটা কতটা স্বচ্ছ হবে?
না দেখুন, কতটা স্বচ্ছ হবে সেটা তো আমরা বেরোনোর পরে বুঝবো, কিন্তু আগেই যেটা দেখছি যে অস্বচ্ছতাটা অনেকটাই এখানে রয়েছে এবং সেই জন্যই কেউ সাসপেন্ড হচ্ছে, মাইক্রো অবজারভার সাসপেন্ড হচ্ছে, আর এই এইআরওদের মধ্যে এফআইআর হচ্ছে। একটা কথা খুব পরিষ্কার যে ইলেকশন কমিশন যদি ভুল করে তাহলে রাজ্য সরকারও কি সেই ভুল করবে? রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুজনের যৌথ দায়িত্বে এই নির্বাচনের তালিকা সুষ্ঠুভাবে করার কথা হচ্ছিল। এসআইআর তো প্রত্যেকেই চেয়েছিলেন। কোন রাজনৈতিক দল বলেছিল যে এসআইআর চায় না? বলেছিল যে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম থাকবে, অবৈধ ভোটারের নাম থাকবে না। এই তো ব্যাপার, সব রাজনৈতিক দল। তাহলে আজকে রাজ্য সরকার হিসাবে তৃণমূল কংগ্রেস তারা তাদের যখন আধিকারিকরা এখানে কাজ করছিল এবং তাদের কাজের গাফিলতির জন্য এফআইআর করতে বলেছিল, সেটা 6 মাস বাদে কেন করলো? করতেই যখন হলো, ইলেকশন কমিশন কানমোলা দিয়ে কানমোলা যখন খেতেই হলো, শেষ দিনে কেন খাবো? আমি নিজেই শতপ্রণোদিত। এইটা যখন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার প্রয়োগটা করতে 6টা মাস কেন কমিশন সময় নিল, এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.